মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকের এই এপিসোডটি উৎসর্গ করা হলো বা দৃষ্টি আকর্ষণ করা হলো বাংলাদেশের আর্মি, এয়ারফোর্স, নেভি এবং বিডিআর বা অন্যান্য জায়গায় যারা মেজর পদবিতে আছেন বা সম র্যাঙ্কের এবং ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত কর্মকর্তাদের জন্য। এর উপরে যারা আছেন তাদের মোটামুটি চাকরি শেষ বা ওই পদগুলো থেকে তারা রিটায়ারমেন্টের প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন। আমাদের বাংলাদেশে যে পট পরিবর্তন হলো, এটি ছিল একটি কাঙ্ক্ষিত পরিবর্তন। এ কারণে যে বিগত সরকার যে ধরনের প্রক্রিয়ায় ক্ষমতাকে থাকার চেষ্টা করেছিলেন তার একটি পরিণতি যে জনবিচ্ছিন্ন হয়ে যাওয়া। এখন আমি কেন এই আর্মি, নেভি বা এয়ারফোর্সের অফিসারদের ক্ষেত্রে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে দেখা গেল যে 5ই আগস্টের পরে সাথে সাথেই বা এক সপ্তাহের মধ্যেই আমাদের কিছু সেনা কর্মকর্তা পাকিস্তান চলে গেলেন। বৈদেশিক সাহায্য সহযোগিতা সামরিক বেসামরিক ক্ষেত্রে আমাদেরকে নিয়ে চলতে হবে, কারণ পৃথিবীটাই তাই যোগাযোগের মাধ্যম হিসাবে আমাদের সবার সঙ্গে সবার একটি যোগাযোগ রক্ষা করে চলতে হয়। যে উদ্দেশ্যে এই কথাগুলো বলছি সেটা হলো এই যে সেনা প্রধান বা যারা সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন সশস্ত্র বাহিনীর উপরের দিকে, তারা তৎকালীন সরকারের পক্ষে সাধারণ জনগণের উপরে গুলি চালাতে চাননি। এটি একটি ভাইটাল দিক। কেন আমার দেশের সশস্ত্র বাহিনী যারা দেশ রক্ষায় নিয়োজিত তারা সাধারণ জনগণের উপরে কেন গুলি চালাবেন? এখন কথা হলো যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনী, একই সঙ্গে তারা দেশের দুর্যোগময় মুহূর্তে দেশকে রক্ষার জন্য যা যা করা দরকার সবই তাদেরকে করতে হবে। দেখা গেল যে পশ্চিমা বিশ্বের চাপে এই সেনাবাহিনী মোটামুটিভাবে যে একটি সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের যে কাজগুলো করা দরকার মনে হয় তারা তাদের ব্যক্তি অনেক বেশি বাড়িয়ে ফেলেছে এবং সরকার যেভাবেই হোক পরিবর্তন হয়ে গেছে এবং মূল দাবিগুলো ছিল যে সরকারের পরিবর্তন বা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর। এখন অনেকগুলো ফর্মুলা নিয়ে আসা হয়েছে যে ইলেকশনটি 3 মাসে করা যায়, সেটা 6 মাস, 6 মাস থেকে 9 মাস, 9 মাস থেকে 1 বছর পার হয়ে গেছে। সমস্যাটা ওইখানেই যে একটি তথাকথিত গণতান্ত্রিক সরকারের আদেশ না মেনে 17.5 জন বিদেশি নাগরিক, যদিও তারা বাংলাদেশি, তাদের আজ্ঞাবহ হয়ে সেনাবাহিনী কিভাবে কাজ করে চলছেন তবে এখন, এবং সেই কাজ করার দিকটা যদি এরকম হয় যে এই
সরকারকে একটি নতুন দল করে দিতে হবে এবং সেই দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং ততদিন পর্যন্ত তাদেরকে আমাদের সশস্ত্র বাহিনী তাদেরকে সহযোগিতা করবেন। এলে একটা দিক। আর একটা দিক হলো যে আমাদের প্রতিবেশী দেশ বৃহৎ ভারত এবং আরেকটি ছোট অংশে আছে বার্মা বা মিয়ানমার। আমাদের সশস্ত্র বাহিনী প্যারালাল হবে ইন্ডিয়ান সশস্ত্র বাহিনীর। একটা ডেস্ট্রয়ার এবং একটি নেভাল ফ্লিট ব্যতীত মোটামুটিভাবে বিগত সরকার যেহেতু দীর্ঘদিন ছিলেন সেভাবেই সক্ষমতা অর্জন বা বৃদ্ধি করার চেষ্টা করেছেন। কিন্তু দেখা গেছে যে বার্মা থেকে আমাদেরকে যে প্রায় 20 লক্ষ লোক বিভিন্ন সময়ে আমাদের দেশে বার্মার মুসলিমদেরকে পাঠানো হয়েছে, পুশ করা হয়েছে এবং তারা নির্যাতিত জীবনযাপন করছেন বাংলাদেশে এবং অনেকে বিদেশেও চলে গেছেন। তাদেরকে তো আর কাউন্ট করা হয় না যারা চলে গেছেন বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ে। এখন আমাদের কথা হলো যে আমাদের চতুর্দিকে যে সমস্ত লোকগুলা বসবাস করে অন্তত ভারতীয় দিকে, তার মধ্যে আমাদের সঙ্গে তাদের সাংস্কৃতিক মিল প্রচুর, ধর্মীয় মিলও আছে, যেখানে অন্তত 30% মুসলিম জনসংখ্যা আছে পশ্চিমবঙ্গে বা বাংলায়, আর আসামে আছে 30%, এবং অন্যান্য পার্শ্ববর্তী যে সকল রাজ্যগুলো আছে ইন্ডিয়ার সেখানেও আমাদের একই ভাষার এবং মুসলিম সম্প্রদায়ের প্রচুর লোক বসবাস করেন। হ্যাঁ, দিল্লির সঙ্গে আমাদের আচরণ কি হবে এটা করতে যে আমরা যেন ভুলে না যাই আমাদের পার্শ্ববর্তী যে জনসংখ্যা বা জনবিন্যাস। এই জন্য আমি এই প্রথমে বলেছি যে মেজর এবং তদূর্ধ্ব পদের যে আমাদের সশস্ত্র বাহিনীর যে কর্মকর্তারা আছেন তাদেরকে আমি বলবো আজকাল কম্পিউটারের যুগ এবং এক একজন ম্যানেজার বা তদূর্ধ্ব যারা আছেন এবং নিচের দিকে যা আছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু যেহেতু তারা সাধারণত ভাইটাল পোস্টগুলো বহন করেন না বা ক্যারি করেন না বা স্টেশন হন না, এই জন্যই মেজর থেকে দৃষ্টি আকর্ষণটা করেছি যে এই সকল ক্ষেত্রে আমাদের যে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের পররাষ্ট্র নীতিটা দৃষ্টি দিয়ে আগাতে হবে। কেন? আমাদের যে ক্ষুদ্র পরিসরে যে রাষ্ট্রটি আমাদের আছে এই রাষ্ট্রটির দ্বারা আমরা সশস্ত্রভাবে যদি মায়ানমারের সাথে লাগালাগি করতে যাই সেখানে টাই হওয়ার সম্ভাবনা আছে, এবং আজকাল তো যুদ্ধ কিছুদিন চললে ওটা বন্ধ হয়ে যাবে। এটা তো আর ইসরায়েল রাষ্ট্র হবে না, হওয়ার কোনো পসিবিলিটি নাই আর কি। কিছু কিছু মানুষ মনে মনে পোষণ করে যে এটাকে একটা ইসরায়েল রাষ্ট্রের মতো ওরকম একটা কিছু করে ফেলবেন এবং ইন্ডিয়ার ক্ষতি সাধন করবেন। তারা বোকার স্বর্গে বাস করছেন। আর ইন্ডিয়ার সঙ্গে আমি জনসংখ্যাগতভাবে তার প্রযুক্তি এবং তার সক্ষমতা সম্বন্ধে আমি কিছু মন্তব্য করতে চাই না, এই কারণে যে আমাদের যারা সামরিক বাহিনী আছেন, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা আছেন, তারা এটা ভালো করেই জানেন যে তাদের সক্ষমতা কতখানি আছে আমাদের দেশের তুলনায়। এখন আমি যদি চ্যালেঞ্জিং কিছু কাজ করি ইন্ডিয়ার সঙ্গে একবার দুবার তিনবার, তারা মনে করলো দূর পিছের থেকে একটু ডিস্টার্ব করতে আসে, কি সমস্যা, কি থাক করুক, কারণ তারাও করে। কিন্তু আমার যে আশেপাশের যে বিন্যাস, জনসংখ্যার যে বিন্যাসটা এদিকে দেখতে হবে। আজকে বাংলা উত্তাল বা পশ্চিম বাংলা উত্তাল, কারণ সেখানে বিজেপির সরকার নাই, এই একটা কারণ। 2, বাংলা ভাষাকে প্রচুর অবহেলা করা হয়। কেউ আছে কোনো রাজ্য ইংলিশ নিয়ে গেছে, তাদের কথা আলাদা, অথবা দিল্লির সঙ্গে তাদের একটা
সাংঘর্ষিক অবস্থা সবসময় চলতে থাকে বাংলা ভাষার কারণে। আমি এত কথা বলছি কেন? আমি এত কথা বলছি এই কারণে যে আমাদের সম্পদ সীমিত, এবং মিডল ইস্টের মতো আমাদের তো খনিজ সম্পদ নাই, জনসংখ্যা, এবং এই জনসংখ্যাকে সুন্দরভাবে প্রতিযোগিতামূলকভাবে বিশ্বে প্রতিযোগিতার ভিতরে নেমে পড়াই আমাদের একমাত্র টার্গেট হওয়ার উচিত। তবে সেই টার্গেটের জন্য আমাদের যে দেশগুলোকে লক্ষ্য করে এগোতে হবে, আমি আমার এই সেনাবাহিনীর কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ কেন করলাম? আরও তো কর্মকর্তা আছে, তাদেরকে বাদ এই কারণে যে ক্ষমতার পরিবর্তন থেকে শুরু করে এই যে মোক্ষম যে জায়গাগুলোতে এখন বাংলাদেশ ঝুলে আছে, যেমন ইলেকশনটা হচ্ছে না, 1 বছরে হয়নি, এখান থেকে পরিত্রাণের জন্য তাদের একটি মুখ্য ভূমিকা আছে। তো আমাদের দেশের যে অর্থনৈতিক অগ্রগতিতে নিয়ে যাওয়া দরকার, তার জন্য আমাদের প্রাথমিক যে টার্গেট নিয়ে আমাদের এগোনো উচিত, সেটা হলো তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, যে এদের যে আর্থিকভাবে তারা যে এগিয়ে গেল, সেগুলো কিভাবে গেল। আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আরও যে কাজগুলো করা দরকার, লক্ষ্য রাখা দরকার, সেটা হলো আমাদের যে ব্রুনাই আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে। ইন্দোনেশিয়াতে যুদ্ধ ছিল, পূর্ব তিমুর কেটে আলাদা করে দেওয়া হয়েছে, তারাও এখন অগ্রগতির পথে আছে। মালয়েশিয়াতে তো আমাদের লোক কাজ করতেই যায়। আর অন্য যে দেশগুলোর কথা বললাম, তারা সেখানে মুসলমান নাই, কিন্তু তারা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। পাকিস্তান থেকে শুরু করে 1/4 আফ্রিকান দেশ, এর মধ্যে অন্য কোনো মুসলিম ব্যতীত অন্য কোনো ভূখণ্ড নাই, সংখ্যাগরিষ্ঠতাও নাই। কাজেই পাকিস্তানকে আমাকে সামরিক সহযোগিতা করতে হবে বা পাকিস্তানের পাশে দাঁড়াতে হবে, এর কোনো গ্রহণযোগ্য কোনো কথাবার্তা নাই। আর আমার সশস্ত্র বাহিনীকে পাকিস্তান থেকে সমৃদ্ধ করতে হবে, এটার কোনো যুক্তিই নেই। না ইন্ডিয়া, না পাকিস্তান। আমার সশস্ত্র বাহিনীকে যদি সবল করতে হয়, যদি শক্তিশালী করতে হয়, আমরা সহযোগিতা নেব চায়নার কাছ থেকে, ইউএসের কাছ থেকে। অন্য কোনো জায়গার থেকে আমাদের কোনো সক্ষমতা অর্জনের কোনো দরকার করে না। এখন পাকিস্তানের দিকে দেখা যাচ্ছে সেখানকার উপপররাষ্ট্রমন্ত্রী আসতেছে, অন্য অন্য লোকজন আসতেছে, সামরিক অ্যাটাসে ম্যাটাসে এগুলো আসতেছে। তো এগুলোর তো আমাদের দরকার নাই। বরঞ্চ আমরা কি করতে চাচ্ছি, আমরা এগুলো করে ভারতের সাথে একটা খামাখা একটা শত্রুতা তৈরি করছি। আপনারা একটা অ্যানালিসিস করেন, যারা ক্যাপ্টেন থেকে তদূর্ধ্ব পর্যায়ে আছেন, যে পাকিস্তান থেকে আমাদের অর্থনৈতিক সক্ষমতা কিভাবে পাওয়া যাইতে পারে, ইন্ডিয়ার সাথে কিভাবে পাওয়া যাইতে পারে, চায়নার সাথে কিভাবে পাওয়া যাইতে পারে অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য। যে মনে করেন আমার দেশে একটা শিল্প চালাতে হবে, এর জন্য কাঁচামালের দরকার, অ্যাডভাইজার দরকার, ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কোন দেশটি উপযোগী আমাদের জন্য? যদি পাকিস্তানের কথা বলেন, আমি বলবো যে কোনো একটি সাইডেও আপনারা এর কাছ থেকে কোনো উপকার পাবেন না। আর একটা দিক হলো যে যদি আপনারা পাকিস্তানকে সাহায্য করতে চান, কিছু ভিক্ষা টিক্ষা দিতে চান, দিয়ে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু পাকিস্তানের কাছ থেকে যারা আশা করতেছে, তারা বোকার স্বর্গে বাস করতেছে। এক প্রতিবেদনে দেখা যায় যে পাকিস্তানের জনসংখ্যার প্রতি 6 জনের 1 জন দেশে বা বিদেশে ভিক্ষা করে। আমি রিপিট, পাকিস্তানে প্রতি 6 জনের 1 জন ভিক্ষা করে দেশে বা বিদেশে, এবং তাদের দেশের যে
বৈদেশিক আয় হয় বা বৈদেশিক মুদ্রা আসে, তার একটি বৃহৎ অংশ আসে ভিক্ষার মাধ্যমে। এখন আপনি কি ভিক্ষুককে ফলোয়ার হবেন? আপনি কি এই বাঙালি বাংলাদেশি জাতিটাকে ধ্বংস করে দিবেন? যদি চান পাকিস্তানপন্থী হয়ে যান, কোনো সমস্যা নাই। আর যদি স্বকীয়ভাবে হইতে চান, যে বাংলাদেশি হোক বা বাঙালি জাতিসত্তার মাধ্যমে হোক, আপনি যদি নিজেকে পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল করতে চান, তবে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ার কম্পিটিটর হতে হবে। যেমন ইন্টারনেট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এই যে মডার্ন টেকনোলজি, এইগুলোর সাথে আপনাকে কম্পিটিটিভলি প্রতিযোগিতামূলকভাবে ইন্ডিয়ার সাথেই আপনাকে প্রতিযোগিতা করতে হবে এবং প্রুভ করতে হবে যে আপনি ভালো। এবং ভালো হওয়ার জন্য আপনার বিশাল একটি ভূখণ্ড থাকতে হবে, তার দরকার নাই, কারণ আমরা প্রচুর লোক আছি এখানে। তাহলে আমরা কিভাবে যাইতে পারি? হ্যাঁ, জাপানের দিকে তাকান, একটু কোরিয়ার দিকে তাকান। এখন বহির্বিশ্বে বাংলাদেশের প্রচুর লোক থাকছে। সেই ক্ষেত্রে আমি বিনা কারণে আমার যে প্রতিবেশী রাষ্ট্র দুটি আছে তাদের সঙ্গে আমরা কোনো সক্ষমতা জাহির করতেই পারি, যাইতেই পারি, কিন্তু ফর নাথিং যুদ্ধং দেহি একটি মনোভাব তৈরি করার কোনো যৌক্তিকতা নাই। আমেরিকার সাথে দেখেন, যারা হেরে গিয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, তারা কিন্তু একই মঞ্চে বসে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতেছে, সেটা ঠিক আছে। এখন এই ডিফারেন্সটা আপনি পাকিস্তানের ক্ষেত্রে হয়তো টেনে আনবেন যে হ্যাঁ যুদ্ধ করেছিলাম, এখন কি সমস্যা? সমস্যা এইটাই যে পাকিস্তান থেকে আপনি একটি সিঙ্গেল পেনি সাহায্য সহযোগিতা পাওয়ার কোনো নাই, অবকাশ নাই। বরং ফর নাথিং আপনি প্রতিবেশীকে অসন্তুষ্ট করতেছেন। এটা কেন করবেন? এটা আমার বেনিফিট কি? পাকিস্তান আমাকে ছাড়া চলতে পারে, আমি কেন পারবো না? আমার তো দরকার নাই পাকিস্তানের, আমার তো পাকিস্তানের দরকার নেই। আর আমাদের যে সশস্ত্র বাহিনী আছে, অন্তত প্রত্যেকটা লোকরে এই সশস্ত্র বাহিনীতে নিয়ে যারা সরকারি চাকরি করতে চায় এবং পুলিশ করতে চায়, তাদেরকে কমপক্ষে 1 বছর সশস্ত্র বাহিনীর ট্রেনিং থাকতে হবে অথবা সশস্ত্র বাহিনীতে কাজ করতে হবে। এবং আমাদের দেশে এই সশস্ত্র বাহিনীর টেকনোলজির দিকটাই আমাদেরকে সবচেয়ে বেশি আগে দৃষ্টিপাত করতে হবে এবং সেই টেকনোলজিক্যাল উইপন নিজস্বভাবে তৈরির মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে আমাদের দেশটাকে একটা উচ্চ শিখরে নিতে হবে। সেদিক থেকে পাকিস্তানের দিকে আমাদের দৃষ্টি দেওয়ার কোনো অবকাশ নাই। জিরো হবে এখানে কিছু ইনভেস্ট করলে বা এদের দিকে সাহায্য সহযোগিতার হাত যদি আমরা প্রসারিত করতে চান। হ্যাঁ, এটা এখানে তাদের একটা লাভ থাকতে পারে যে তারা মনে করলো ঠিক আছে, বাংলাদেশকে কিছু ফাও যন্ত্রপাতি দিয়ে দিলাম, ইনস্ট্রুমেন্ট দিয়ে দিলাম, ওরা ওইখানে বয়ে গুতাগুতি করুক। ওরা ওইখানে বয়ে গুতাগুতি করলে তাদের জন্য একটু সুবিধা হয় ইন্ডিয়ার সাথে গুতাগুতি করার জন্য। এবং পাকিস্তানের অর্থনীতি দাঁড়ায় নাই কেন জানেন? পাকিস্তান সশস্ত্র বাহিনীর কারণে তাদের অর্থনীতিটা দাঁড়াতে পারছে না এবং এটা দাঁড়াবে না আর কোনোদিন। কারণ ওদের দেশের জনগণ থেকে শুরু করে তাদের জনগণের মধ্যে ওই জিনিসটা সেট আপ হয়ে গেছে। কিন্তু আমাদের যে জনগণের জন্য যেই সেট আপটা দরকার, সেটা হলো কোরিয়ান জনগণের সেট আপ, সেটা হলো আপনার জাপানিজ জনগণের সেট আপ, সেটা হলো জার্মানির জনগণের সেট আপ, সেটা হলো ইটালিয়ান জনগণের সেট আপ। এটা হওয়া দরকার। আর ইসলামকে যদি আপনি আমাদের দেশে কায়েম করতে চান, ক্লাস 3 পর্যন্ত কম্পালসারি অ্যারাবিক দিতে হবে, এর কোনো বিকল্প নাই। কেন দিতে হবে? কারণ ভণ্ড মৌলবী আছে কিছু, তারা বিভিন্ন সময়ে অনুপযুক্ত হাদিস বলে বলে মগজ ধোলাই করতেছে ছোটবেলা থেকে, এবং আমরা সেগুলো বিশ্বাস করে যাচ্ছি। এই জন্য নিজে এই হাদিস এবং কোরআন পড়ে আত্মস্থ করার জন্য, বোঝার জন্য যে মুসলমান হিসেবে আমার কী করা উচিত, কী করা উচিত না, এটা বোঝার জন্য আমাদেরকে ক্লাস 3 পর্যন্ত স্ট্যান্ডার্ডে আরবি ভাষা
শেখা বাধ্যতামূলক করা দরকার। এবং শুধু এটা আমাদের ভাষাই শেখাবে না, মধ্যপ্রাচ্যে যে 22টি দেশে আরবি ভাষা আছে, সেই আরবি ভাষাকে যদি আমরা শিখতে পারি, বুঝতে পারি, তবে আমাদের কাজের জগৎটা অনেক বেশি প্রসারিত হবে। সেটা একটা দিক। এখন যেভাবে যেদিকে যাচ্ছে বাংলাদেশ, এই সশস্ত্র বাহিনীর এই মধ্য পর্যায়ে সেনা কর্মকর্তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু দেখেন যে এই যে পাকিস্তানের প্রতি ঝুঁকে পড়া বা আমাদের যে স্ট্র্যাটেজিটা যেদিকে যাচ্ছে, আপনাদের তো দরবার হয়, দরবারে আপনারা বলেন যে কিভাবে আমাদের সামরিক দিকে এগোনো উচিত। সেটা কি ইন্ডিয়াকে শত্রু মনে করে এগানো উচিত, না প্যারালালি এগানো উচিত? আমরা যদি এশিয়ার কথা ধরি, আমাদেরকে এই যদিও রাশিয়া, এশিয়া আর ইউরোপের মধ্যে একটা পর্যায়ে আছে, তবুও তারা ইউরোপিয়ান। এই যে বেল্টটা আছে, যে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া, এই যে এশিয়ান বেল্ট, আমরা কি এর ভিতরে থাকলে ভালো না বাইরে থাকলে ভালো? বাইরে থাকলে কতটা ভালো, আমি আমার নিজের উপর কতটা রিস্ক নিয়ে আসবো? হ্যাঁ, আমি আমার উপরে কতটা রিস্ক নিয়ে আসবো? আজকে হয়তো আপনি দৌড়ে দৌড়ে যাচ্ছেন চায়নাতে, বা কিছু কিছু ডেলিগেট দেখলাম চায়না খুব দৌড়দৌড়ি করতেছে। হ্যাঁ, চায়না ব্যালেন্স করে ইন্ডিয়ার সাথে, ওদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ। তাতে আমার লাভ কি? আমার লাভটা কিন্তু দেখতে হবে আগে, যে এই লাভের মধ্যে আমি কি গেইন করতেছি। যুদ্ধ অবস্থায় থেকে আপনি আর একজনের সাহায্য নিয়ে আপনি গেইন করবেন, জাতি গেইন করবে, এটা সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার, এটা অসম্ভব ব্যাপার। অথচ আমাদের যেটা দিক দিয়ে আগে এগোনো সম্ভব, সেটা হলো বিজ্ঞান, প্রযুক্তি, ইনভেনশন এবং নিরিবিলি একটি সময় নিয়ে কাজ করা। বিগত স্বৈরাচারের সময় অনেক কাজ হয়েছে স্ট্রাকচারাল, যেখানে যা কিছু করা দরকার সব করে ফেলছে, সব। এখন যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে তার ক্ষমতার আরোহণটা ছিল না, সংযুক্তিটা ছিল না, বা তিনি নষ্ট করেছেন, বাংলার জনগণ তাকে বের করে দিয়েছে। এখন আমাদেরকে মূল টার্গেটে দেশকে ফেরত নিয়ে আসতে হবে। এবং এই যে আমি আরেকটা এপিসোডে বলেছিলাম যে 17.5 জন, এই 17.5 জনের নির্দেশে আমার সশস্ত্র বাহিনী, আমার আমলা শ্রেণী চলবে, এটা ঠিক না। জনগণের উপরে ছেড়ে দেন। এর জন্য দরকার যে একটি সুন্দর ইলেকশন এবং পার্টিসিপেটরি, মানে সবাইকে সংযুক্ত করে। হতে পারে এক একটা উপজেলায় 500 করে ক্রিমিনাল থাকতে পারে, আওয়ামী লীগ বা বিগত সরকারের বা জাতীয় পার্টির, ঠিক আছে, কিন্তু 500-র বেশি তো না। দেখা গেল যে আপনি যদি ইউনিয়ন বেসিসও যদি আপনি করেন, তোর মধ্যে কটা লোক সন্ত্রাসী থাকে। সেইভাবে প্রতিটা থানায় 500 বা 1000 যদি হয়, আপনি একটা হিসাব করেন, এটা 5 লাখ লোক হইতে পারে বাংলাদেশি। তাদেরকে বাদ দিয়ে এই যারা আসছে আমেরিকা থেকে, এরা কিন্তু সবাই জানে যে সবাইকে নিয়ে কাজ করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, যে ক্রিমিনাল তাকে নিয়ে কাজ করবো কেন? অবশ্যই করবো না তাকে নিয়ে কাজ। হ্যাঁ, এখন একটা টাইটেল দিচ্ছে দোসর। এই দোসর টাইটেল যদি দিতে যান, তখন আপনার 50 লক্ষ লোক ওই রাজাকার বাহিনীর সংশ্লিষ্টতার সাথে যারা জড়িত তাদেরকে মেরে ফেলতে হয়। সেটা কি বঙ্গবন্ধু করছিল? করে নাই। কাজেই সময় আসছে রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। আপনারা ক্যান্টনমেন্টেই থাকেন, সেটাই স্বাভাবিক। কিন্তু এই যে 12 মাসে যে নৈরাজ্যগুলো হয়েছে, আপনারা বাইরেই ছিলেন এবং দেখা গেল সেগুলা দমিত হয় নাই। আমার রিকোয়েস্ট থাকবে যে আমেরিকা থেকে একটা রাষ্ট্রদূত যায় বাংলাদেশে, যার স্ট্যাটাস হইল বাংলাদেশে একটা জয়েন্ট সেক্রেটারির সমান, অথচ আমাদের 18 কোটি লোক ওই লোকটা নাচাইতেছে বলতে গেলে, তার পিছে পিছে আমরা ঘুরি।
সে না চাইলেও আমরা তাদের পিছে পিছে ঘুরি। একটা জয়েন্ট সেক্রেটারি লেভেলের একটা স্টাফের পিছে আমরা সারাক্ষণ ঘুরতেছি। আপনারা সামরিক বাহিনীতে আছেন, আপনাদের আমার ধারণা যে ভালো ছাত্রগুলাই যায় সেখানে, এবং আপনাদের নলেজটাকে ইউজ করবেন মৌলবাদের দিকে না ধাবিত হয়ে। এটা তো পুরাই আমার কাছে এক হলো আমরা জন্মসূত্রে মুসলমান বা ইসলামের কিছু আমরা জিনিস শিখে ফেলি, তারপরে আমাদের দেখার ব্যাপার হলো আমরা কোরআনটা পড়তেছি কিনা, কোরআনটা বুঝতেছি কিনা, হাদিসের কোনটা নেওয়া উচিত, কোনটা এখন আর কার্যকরী নাই, সেটা দেখা উচিত। আমাদের কাজ হবে একমাত্র বাংলাদেশকে একটি উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়া এবং অহেতুক কারোর সাথে দ্বন্দ্বের সৃষ্টি না করা। হ্যাঁ, দিল্লির তো একটা কাজ থাকবেই, সে চাইবে তার আশেপাশে যারা থাকতা সবাই তাকে পীর মানুক, কিন্তু আমার তাকে পীর মানতে হবে কেন, বা আমার পত্রিকাতে কেন আমি তার চেয়ে পিছিয়ে থাকবো? আমি অবশ্যই এগিয়ে যাব তার চেয়ে, আমাদের সশস্ত্র বাহিনীও এগিয়ে যাবে। আমাকে সশস্ত্র বাহিনী সমৃদ্ধি করতে হবে, সেটা সম্পূরক পরিপূরক। সারা পৃথিবীতে শাসন করেছে কে? ব্রিটিশরা। তাদের নৌবহর বড় ছিল, জার্মানরা, ফ্রান্স। তাহলে আমার কেন থাকবে না? ধারণাটা ওইখানে যে আমার শক্তিটা আমার মতো করে থাকতে হবে। তার মানে এই না বিনা কারণে আমি আমার প্রতিবেশীর সাথে দ্বন্দ্বের সৃষ্টি করব, বা আমার আশেপাশে যারা আছে, একদম কাছের যারা আছে, সে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম, এদের সাথে তো আমার সম্পর্ক খারাপ করার কোনো যুক্তি নাই। কাজেই আমাদের স্ট্র্যাটেজিটা টোটালি ডিফারেন্স। সেই ক্ষেত্রে এই যে পাকিস্তানের দৌড়াদৌড়ি যে একটা কাণ্ড কারখানা চলতেছে, আমি বলবো যে এই ব্যাপারে আমাদের সশস্ত্র বাহিনী যৌক্তিক আচরণ করুক, হ্যাঁ। নাহলে যারা যিনি একটা মনে করেন ক্যাডার জবে ঢুকছেন বা যিনি একজন আর্মির জবে ঢুকছেন, তাদের লাইফ কিন্তু শেষ। মানে আপনি যখন একটা ভালো জবে চলে গেলেন তখন আপনার এক্সপেকটেশন যে পাওয়া গেলেন, তারপর কিন্তু শেষ। এখন আমার কথা হলো, আপনি দেশের জন্য চিন্তা করতেও পারেন, নাও করতে পারেন, আপনি কিন্তু সেট। কিন্তু দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তবে সেইটা ওই পাকিস্তানের সাথে সাদা দিয়ে কোনো ক্রমে সম্ভব নয়। কারণ এটা হবে না, এটা হতে পারে না। এটা পাকিস্তানের লাভ হইতে পারে, কিন্তু আমি কি পাকিস্তান হতে চাই? আবার রিপিট 6 জনের একজন ভিক্ষুক দেশে বা বিদেশে তারা ভিক্ষা করে এবং ভিক্ষার মাধ্যমে আয় উপার্জন করে। আমরা কি আমাদের জাতিকে সেদিকে নিব, না মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, হংকংয়ের দিকে নিব, সাউথ কোরিয়া? কোন দিকে যাব আমরা? আমার কথা হলো যে আরব 9টি দেশে আমেরিকান ঘাঁটি আছে, দরকার হয় সরাসরি। ইউনিসেফ কোনো উন্নয়ন করে নাই কোনো দেশে, আহা উহু করছে। একটা দেশের যুদ্ধ হয়েছে, আহা উহু করছে। ইসরায়েল ফিলিস্তিনের দ্বন্দ্ব তারা করে নাই, তারা সেটেল করে নাই। সিরিয়ারটা শেষ পর্যন্ত হয়েছে সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার পরে। আমরা জানি সেই পথে না যাই, সেখান থেকে ব্যাক করার একটাই উপায় আছে, নিজের দিকে মনোনিবেশ করা, আমাদের জনগণকে বা হিউম্যান রিসোর্সকে একটি সুন্দর দিকে নিয়ে চলে যাওয়া। হ্যাঁ, আমরা আমাদের চতুর্পাশে দরকার হয় 30 ফুট উঁচা বাদ দিয়ে দিব, 30 ফুট উঁচা ওয়াল করে দিব। ইন্ডিয়ার কোনো জিনিস আমরা অ্যাকসেপ্ট করব না, কোনো জিনিস না। তার মানে এই না যে আমাকে সখ্যতা পাকিস্তানের সঙ্গে বাড়াতে হবে। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আজ এ পর্যন্তই। আমি আশা করব যে সশস্ত্র বাহিনী একটু প্রত্যেকটা সদস্য, সৈনিক হোক আর অফিসার হোক, আপনারা আপনাদের কম্পিউটারের সামনে একটু বসেন, একটু রিসার্চ করেন, একটু রিসার্চ করে দেখেন যে আমাদের কোনটা লাভ আছে, কোন মাধ্যমে আমরা আমাদের জনগণকে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় উন্নতির দিকে নিয়ে যেতে পারি, একটি উন্নত দেশে পরিণত হতে পারি। শুধুমাত্র কোনো ফাইটিং না, রেষারেষির কারণে আমাদের ক্ষতি হতে পারে অনেক।
আমাদের হিউম্যান রিসোর্সের ক্ষতি হবে, আমাদের ডেভেলপমেন্টের ক্ষতি হবে। কাজে ইন্ডিয়ার সঙ্গে আমাদের কি ধরনের আচরণ হবে, পাকিস্তান টোটালি বাদ। পাকিস্তান যদি ওর সব কটা ক্যান্টনমেন্টও আমাকে বাংলাদেশে দিয়ে দেয়, তাও আমার দরকার নেই। কেন? আমার তো যুদ্ধ করার দরকার আছে কিনা এটা জাস্টিফাই করেন আগে, যে আমি কেন করবো ইন্ডিয়ার সাথে যুদ্ধাবস্থার জন্য সেই ধরনের আচরণ করে কিনা। আমি বিদেশে যাই কিনা, ইন্ডিয়াতে যাই কিনা, এটা আমাকে বন্ধ করতে হবে। আমার টাকা ইন্ডিয়াতে যায় কিনা, এটা বন্ধ করতে হবে। এর বাইরে তো কিছু নাই, ঠিক আছে? আর কানাডা, মেক্সিকো, এই যুক্তরাষ্ট্রের কথা আমি এই উদাহরণটা আমি দিতেও চাই, বা ইউরোপিয়ান ইউনিয়নের যে উদাহরণ সেটা আমরা দিতেও চাই, কিন্তু ওই যে দিল্লির কিছু আকামকুকামের কারণে সেটা আমি দিতে পারলাম না। মাফ করবেন, আজকে এই পর্যন্তই। দীর্ঘ হয়ে গেছে আমার কথাবার্তা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন।